আচ্ছা, বায়োকেমিস্ট্রি লিখেছেন? বায়ো কম্বিনেশন, বায়োকেমিস্ট্রিতে আমাদের জানতে হবে যে বায়োকেমিক কিছু সল্ট আছে, বায়োকেমিক কিছু সল্ট দিয়ে আমাদের চিকিৎসা করা হয়। ওই যে বললাম, মানবদেহকে যদি আমরা জল বাদ দিয়ে দিই, মানুষের দেহের মধ্যে থেকে যদি জল বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিছু জৈব এবং কিছু অজৈব উপাদান খুঁজে পাব। তো তার মধ্যে কিছু লবণ আমরা খুঁজে পাচ্ছি, সল্ট। মোটামুটি কতগুলো সল্ট আছে আমাদের? 12টা সল্ট আছে, তাই তো? এই যে 12 সল্ট রেমেডি বলা হয়, এই 12 সল্ট রেমেডি আমাদের রোগকে সারাতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? যে আমাদের দেহতে ওই 12টি লবণ অধিক পরিমাণে কিন্তু নেই, খুব সামান্য পরিমাণে থাকে। সেই যে সামান্য পরিমাণে থাকা লবণগুলি যদি কোনোটার মধ্যে হ্রাস বৃদ্ধি ঘটে, তখন আমাদের শরীরে রোগের উৎপত্তি হয়। তাহলে আমরা বাইরে থেকে বায়োকেমিক সল্ট প্রয়োগ করে সেই যে রোগের বৃদ্ধি ঘটেছে সেটিকে ব্যালেন্স করি এবং রোগটা কমে যায়, রোগ ভালো হয়ে যায়। তো বায়োকেমিক সল্টের মধ্যে যে 12টা সল্ট আমাদের সবচেয়ে বেশি কাজে আসে, সেই 12টা সল্টের নাম আমরা একটু লিখে নেব এবং মুখস্থ করব। 1, 2, 3, 4 করে প্রত্যেকে লিখবেন। প্রথমে লিখুন বায়োকেমিক সল্ট, বায়োকেমিক সল্ট, BIOCHEMIC, বায়োকেমিক সল্ট। কী কী বায়োসল্ট আমরা ব্যবহার করছি? আচ্ছা, বায়োসল্টের আরেকটা নাম আছে যেটাকে টিস্যু সল্টও বলা হয়, লিখে রাখুন। টিস্যু সল্ট, TISSUE, টিস্যু, TISSU, টিস্যু, সরি, টিস্যু সল্ট। লিখেছেন টিস্যু? লিখুন প্রথম যে লবণটা আমি লেখাচ্ছি, লিখুন ক্যালকেরিয়া ফ্লুরিকা, ক্যালকেরিয়া ফ্লুরিকা, ক্যালকেরিয়া, CALCAREA, ক্যালকেরিয়া ফ্লুরিকা, FLUORICA, ক্যালকেরিয়া ফ্লুরিকা। ক্যালকেরিয়া ফ্লুরিকা, এটা একটা লবণ। এই লবণ সম্পর্কে আমরা জানব। দ্বিতীয়ত লিখুন ক্যালকেরিয়া ফসফোরিকা, ক্যালকেরিয়া ফসফোরিকা, PHOSPHORICA, PHOSPHORICA, ক্যালকেরিয়া ফসফোরিকা। নেক্সট লিখুন ফেরাম ফস, ফেরাম ফস বা ফসফোরিকাম, ফেরাম, FERRUM, ফেরাম ফসফোরিকাম, PHOSPHORICUM, ফসফোরিকাম, ফেরাম ফসফোরিকাম। তারপরে লিখুন ক্যালিয়াম, KALIUM, ক্যালিয়াম মিউরেটিকাম, MURIATICUM, ক্যালিয়াম মিউরেটিকাম, একদম ক্যালিমিউর। ক্যালিয়াম ফসফোরিকাম, ক্যালিয়াম ফসফোরিকাম, ফসফোরিকাম বানান আগে বলে দিয়েছি, PHOSPHORICUM, ক্যালিয়াম ফসফোরিকাম।
ক্যালিয়াম ফসফরিকাম। ঠিক আছে, তারপরে ক্যালিয়াম সালফিউরিকাম, ক্যালিয়াম সালফিউরিকাম, SUL FURICUM, ক্যালিয়াম সালফিউরিকাম, ক্যালিসাল। ক্যালিসাল। তারপরে লিখুন ম্যাগনেসিয়া ফসফরিকাম, ম্যাগনেসিয়া ফসফরিকাম, MAGNESIA, ম্যাগনেসিয়া ফসফরিকাম। তারপরে লিখুন নেট্রাম মিউর, নেট্রাম মিউরেটিকাম, নেট্রাম NATRUM, নেট্রাম মিউরেটিকাম, MURIATICUM, মিউরেটিকাম। তারপরে লিখবেন নেট্রাম ফসফরিকাম, নেট্রাম ফসফরিকাম। নেট্রাম সালফিউরিকাম, নেট্রাম সালফিউরিকাম। লিভারের অসুখে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ওষুধটি, নেট্রাম সালফিউরিকাম। লিভারের অসুখে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই ওষুধটি। গ্যাস্ট্রো প্রবলেম, লিভারের সমস্যা, এই সব কিছুতে এই ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। শরীরে জমে থাকা জলকে নষ্ট করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, গল ব্লাডারের সমস্যাকে ঠিক করার জন্য ব্যবহৃত হয়। শরীরে জমে থাকা জলকে বের করতে সাহায্য করে। কোলনের সমস্যা, প্যানক্রিয়াসের সমস্যা, সব কিছুর জন্য মহৌষধ ধরা হয়। ইয়েস, নেট্রাম সাল, কিন্তু প্রয়োগ বিধি বুঝে প্রয়োগ করতে হবে। একদম একদম ঠিক আছে, তাহলে জমে থাকা কিছুকে সরল করার জন্য ব্যবহার হয়। আমরা হোমিওপ্যাথিতে পালসিটিলা ব্যবহার করি না, করি তো, কিছুটা সেই প্যাটার্ন। নেক্সট কতদূর লিখলেন? নেট্রাম সালফিউরিকাম, তাই তো? তারপরে লিখুন সাইলিশিয়া, SILICEA, সাইলিশিয়া। একদম, বালি থেকে তৈরি হয় সাইলিশিয়া, অর্থাৎ সিলিকা। সিলিকা থেকে পাওয়া যায় সাইলিশিয়া। ঠিক আছে, সিলিকা কোথায় থাকে? বালির মধ্যে থাকে। হ্যাঁ, সিলিকা থেকে তৈরি হয় সাইলিশিয়া। তারপরে লিখুন ক্যালকেরিয়া সালফিউরিকা, ক্যালকেরিয়া সালফিউরিকা। একজিমা, ফিস্চুলা, কি ওষুধ দেবেন আপনি পিছনে? একজিমা, ফিস্চুলা, এর মধ্যে কি ওষুধ দেবেন? এই এতগুলো লিখলেন।
এই 12টা ওষুধের মধ্যে কোনটা দিলে ভালো হয়? সাইলিশিয়া একজিমাতেও ব্যবহার করব আমরা। বায়োকেমিক, ঠিক আছে। একজনের একজিমা হয়েছিল এই দুটো হাতে, মানে উনি ভেবেছেন জল ঘেটে হয়েছে, কিন্তু না, ওটা ওনার বরাবরেরই একটা স্কিন ডিজিজ ছিল এবং খুব বাজে অবস্থা ছিল হাতে। উনি গ্লাভস পরে কাজ করতেন। সে অবস্থায় আমাকে দেখালেন যে দেখুন এই ব্যবহার। আমি গিয়েছিলাম একজনের বাড়িতে, তো সেখানে ওই যার বাড়িতে গেছি তারই বাড়ির কাজের লোক। তা তিনি খুব কষ্ট পাচ্ছে, অনেক ডাক্তার দেখিয়েছে। অ্যালোপ্যাথি চিকিৎসা তো জানেন, একটা মলমের দামই কত, তো তার পক্ষে সেটা করা সম্ভব ছিল না। হসপিটালে দেখিয়েছে কয়েকবার, ওষুধও দিয়েছে, ইভেন সে ট্রপিকলে গিয়েছিল, ট্রপিক্যাল কলেজ অফ মেডিসিন। তা সেখানেও কিন্তু কোনো রকম তার উপকার হয়নি। তার অনেক অ্যান্টিবায়োটিক, অনেক ওষুধ, অনেক মলম, অনেক কিছু লাগিয়েছে, অয়েনমেন্ট লাগিয়ে তার অনেক পয়সা নষ্ট হয়েছে। তা আমি তাকে শুধুমাত্র বায়ো কম্বিনেশন 20 আর সাইলিশিয়া প্রয়োগ করেছিলাম। তাতে করে 7 দিন পরে সে আমায় ফোন করে যে দাদা আমি এরকম ওষুধ দিয়েছিলেন, আরেকবার ওষুধ দেবেন? আমি বললাম যে আপনি কেমন আছেন? অল্প অল্প পরিমাণে ওষুধ দিয়েছিলাম, পয়সা করি নেইনি, এমনি দিয়েছিলাম। তো বলছে আমার না হাতের আর কিছু নেই। কিছু নেই মানে? ছবি তুলে পাঠিয়েছে তার বাড়ির লোক, দেখলাম একদম নর্মাল স্কিন যেমন হয় পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, 6x প্রোটেন্সি আর বায়ো কম্বিনেশন 20, তো খুব ভালো কাজ করেছে। 20 বাজারে কিনতে পাওয়া যায়, একদম রেডিমেড পাওয়া যায়। বায়ো কম্বিনেশন 20 একদম রেডিমেড পেয়ে যাবেন। 85 টাকা কি 90 টাকা দাম নেবে, SBL কোম্পানির যেটা, ওটাও কিনে ব্যবহার করা যেতে পারে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার আমাদের। ওষুধ যদি সঠিক প্রয়োগ করা যায় তাহলে একেবারে ম্যাজিকের মতো কাজ করে। এখন যার শরীরে যেটা দরকার সেটাও ম্যাচ করা। হ্যাঁ, দুবার। তো এইভাবে আমরা প্রয়োগ করে থাকি। প্রয়োগের পদ্ধতিগত ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে শিখব। এখন আমাদের সবে ওষুধ পরিচিতি হবে, আমাদের বিষয় সম্পর্কে জানব। এছাড়াও দেখুন বায়ো কম্বিনেশান আছে, 28টা বায়ো কম্বিনেশান আছে, এখানে রয়েছে 28টা বায়ো কম্বিনেশান। হ্যাঁ, এই 28 রকমের বায়ো কম্বিনেশান, অর্থাৎ এগুলোর গবেষণা করে বানানো হয়েছে। এই ওষুধগুলোর ভিন্ন ভিন্ন রোগের ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এটা আরও সহজ। যারা কিনা ডিএমবিএস করছেন বা যারা ডিএমবিএস করছেন না তাদেরকেও বলি, এগুলো খুব সহজ। মানে এগুলো একবার যদি ধরুন ঠান্ডা লেগেছে, কোল্ড অ্যান্ড কাপ, বায়ো কম্বিনেশান 6, চোখ বন্ধ করে, আপনার অত ভাবনা চিন্তা করার দরকার নেই। রুগীর ক্যারেক্টার, রুগীর দেখতে কেমন, রুগীর গায়ের রং কী, রুগী হাঁচছে না কাশছে, রুগীর নাক দিয়ে জল পড়ছে কি না, আমার এত চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। না, আমি দেখছি একটা রুগী সর্দি হয়েছে, কষ্ট পাচ্ছে, আমরা চোখ বন্ধ করে বায়ো কম্বিনেশান 6 ব্যবহার করব। না, ডিফারেন্স আছে বলছি। তাহলে বায়ো কম্বিনেশান 6 ব্যবহার করব, ঠিক আছে। 6 যেই আমরা প্রয়োগ করলাম, কোল্ড অ্যান্ড কাপ দেখবেন, এবং প্রয়োগের বিধিটা আপনাকে ভালো করে বুঝতে হবে। যে রুগী বেশি কষ্ট পাচ্ছে 15 মিনিট 20 মিনিট অন্তর অন্তর তাকে প্রয়োগ করতে থাকে। বেশ কয়েকবার প্রয়োগ করুন, 6-7 বার প্রয়োগ করুন, দেখবেন রুগী একদম ঠিক আছে। এবারে হচ্ছে জ্বর আসছে,
হাই ফিভার, বায়ো কম্বিনেশন 11 ব্যবহার করব। কেউ সুগারের রোগে ভুগছে, সুগারের মাত্রা কন্ট্রোলে আসছে না, বায়ো কম্বিনেশন 7 ব্যবহার করব। কারোর অ্যানিমিয়া আছে, রক্তাল্পতা, বায়ো কম্বিনেশন 1 ব্যবহার করব। ঠিক আছে, এরকমভাবে আমাদেরকে ওষুধগুলোকে মুখস্থ রাখতে হবে। অবশ্যই 7। বায়ো কম্বিনেশন 25, আমি অ্যাসিডিটিতে ভুগছি, আমার যা খাচ্ছি অ্যাসিড হয়ে যাচ্ছে, যা খাচ্ছি অ্যাসিড, আমার ভাবতে হবে না, আমার হোমিওপ্যাথি নিয়ে অত ভাবনা চিন্তা করতে হবে না, আমি পরে ভাববো, আগে আমি তাকে 25 সাজেস্ট করব। 25 খেয়ে আগে সেই রুগীটা আরাম পাক একটুখানি। অ্যাসিডিটি, গ্যাস, অ্যাসিডিটি জন্য আমরা বায়ো কম্বিনেশন 25কে ব্যবহার করব। হ্যাঁ, এইবার তার চরিত্র বুঝে তাকে ভিন্ন ওষুধ দিতে হবে, কিন্তু সবার আগে আমরা এটা দিয়ে রুগীকে সুস্থ করে নেব, অনেকটা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, মানে চটজলদি। অ্যাকচুয়ালি মনে রাখবেন, এই অ্যালোপ্যাথি এই পদ্ধতি একমাত্র বায়োকেমিকের মধ্যে দেখতে পাবেন যে ওষুধ খাচ্ছেন, রোগ সারছে, কমছে, কিন্তু হোমিওপ্যাথিতে কী খাচ্ছেন সেই ওষুধ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, ওই জন্য এই বায়োকেমিকের হাত ধরে কিন্তু হোমিওপ্যাথি পাশ করেছে এক সময়। ওই জন্য বায়োকেমিকের গুরুত্ব সবসময় বেশি, এখনও পর্যন্ত তাই। আচ্ছা, আচ্ছা, আবার আপনারটা আসছে 5 আর 6-এর মধ্যে পার্থক্য দেখুন। 5-এর ক্ষেত্রে কি কি আছে? 5-এর ক্ষেত্রে আছে ক্যালিয়াম মিউর, ঠিক আছে, ক্যালিমিউর আছে, পোটেন্সি হচ্ছে 2x, আর 6-এর ক্ষেত্রে আছে 3x। ঠিক আছে, এখানে একটু পোটেন্সির পার্থক্য আছে। ফেরাম ফস আছে আপনার 2x, আর এখানে ফেরাম ফস আছে 3x বায়ো কম্বিনেশন 6-এর ক্ষেত্রে। ক্যালিসালফ আছে 2x, এখানে দেখুন ক্যালিসালফিউরিক, এই নেট্রাম সালফ, ক্যালির বদলে এখানে নেট্রাম সালফ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এরকম একটু একটু ভিন্নতা আছে। হ্যাঁ, এখানে দেখুন যেটা মানে 5 আর 6-এর মধ্যে পার্থক্য, সবার আগে দেখতে হবে জিভটা সাদা হয়েছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। যে জিভ হোয়াইট কোটিং যদি থাকে তাহলে 5 প্রয়োগ করা ভালো, আর না হলে 6। ঠিক আছে, হঠাৎ কোল্ড অ্যান্ড কাপ, যদি ধরুন আমার মানে সকালবেলা কিছুই ছিল না, বিকেল থেকে দেখছি সর্দি কাশিতে ভুগছি, হঠাৎ ঠান্ডা লেগে গেল, খুব হাঁচি হচ্ছে, তাদের সাথে 6টা দেওয়াটাই ভালো, 6টা বেশি ভালো কাজ করবে। আচ্ছা, ডায়াবেটিকের জন্য বলে দিয়েছি 7, খুব ভালো কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, ডায়রিয়া আর ডিসেন্ট্রি, ডায়রিয়া অ্যান্ড ডিসেন্ট্রি দুটো কিন্তু আলাদা জিনিস। ডায়রিয়া মানে কি? পাতলা পায়খানা, হঠাৎ, আর ডিসেন্ট্রি হচ্ছে আমাশা। ডায়রিয়া ডিসেন্ট্রির ক্ষেত্রে পরপর আছে, দেখবেন ডায়রিয়ায় 8 আর ডিসেন্ট্রিতে 9। ডায়রিয়াতে হচ্ছে 8 আর ডিসেন্ট্রিতে 9। এবার যদি কারোর ধরুন ওই পেশেন্টের দেখা যাচ্ছে যে গলা এইখানটা একটু ফোলা ফোলা, টনসিলটা ফুলেছে, চাপ দিলে বা ঢোক গিলতে গেলে ব্যথা লাগছে, গলায় কাঁটা কাঁটা বোধ হচ্ছে, এরকম সময় আমরা তো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই। তারা আগেই কি বলল যে ওকে টনসিল বেড়ে গেছে, টনসিলের হয় অ্যান্টিবায়োটিক খাওয়ান, যদি কমলেও ভালো, আর না হলে অপারেশন করে দিন, গ্ল্যান্ডটাই কেটে বাদ দিতে, ইনফেকশান হচ্ছে বারবার। তো যাই হোক, শরীরের প্রত্যেকটা অংশই কার্যকরী, যখন আছে তার নিশ্চয়ই কিছু ফাংশন তো অবশ্যই আছে। তো টনসিলকে যদি বাঁচাতে হয় তাহলে কি করতে হবে? এনলার্জ টনসিলের জন্য বায়ো কম্বিনেশন 10, এনলার্জড টনসিল। আচ্ছা, হোমিওপ্যাথিতে কি দেবেন? মাদার টিংচার। আর যদি বেলেডোনা না থাকে, বেলেডোনা দেবো না, তাহলে মাদার টিংচার কী দেবো? ভেরি গুড, ফাইটোলাক্কা মাদার টিংচার দেবো। ফাইটোলাক্কার সাথে আরেকটা ওষুধ একটু মিশিয়ে নেবেন, ঠিক আছে, জেলসিমিয়াম।
জেলসিমিয়াম না, জাস্টিসিয়াটা বেশি হয়, জাস্টিসিয়া। বায়োকম্বিনেশন 10 এনলার্জ টনসিল, ফর এনলার্জ টনসিল বায়োকম্বিনেশন 10। এর কাজ দেখবেন ম্যাজিকের মতো হবে, প্রয়োগ করতে থাকবেন বারবার করে, দেখবেন ওই ঘন্টাখানেকের মধ্যে না এই একটু তো ফুলবেই, ফুললেই টনসিলের জন্য প্রয়োগ করবেন। 15 মিনিট অন্তর দেবেন, ঘন্টা 3-4 15 মিনিট অন্তর দিন, তারপরে দেখবেন রোগী এমনি সুস্থ হয়ে গেছে। তখন ওই সারাদিনে 3 বার বা 2 বার দিতে পারেন। এমনি ব্যথা করলে সর্দির যেটা আছে ওটা দেবেন 6 নম্বর। দেখুন বায়োকম্বিনেশন রুগী এখন যদি অর্থশালী না হয় সেক্ষেত্রে তো আপনাকে দিতে হবে, সেক্ষেত্রে এসবিএলই ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আর আমাদের এখান থেকেও ওষুধ পাওয়া যায়, আমাদের এখানকার ওষুধও নিয়ে গিয়ে ব্যবহার করতে পারেন। এখানেও আপনি বড় কৌটো কিনে নিতে হবে 500 গ্রামের, ওগুলো একটু কমে পেয়ে যাবেন। শুধু টনসিল কোনটা বলুন? স্যার এই ফাইটোলকটা জাস্টিসিয়া দুটো মিক্স করে গাজে গরম 5 ফোঁটা জেপি J+P, বুঝেছেন? J+P। কি ফাইটোলাক্কা হচ্ছে ওই গলার ইনফেকশন, টনসিল ইনফেকশন জন্য আমরা দিলে ভালো কাজ করে। এগুলো সবই জানবো আস্তে আস্তে করে, মেডিসিনে তো এখনো আমরা আসিনি। একটা ওষুধ আমি প্রয়োগ করেছিলাম, প্রথম দিকে না বিশ্বাস হতো না যে বায়োকেমিক ওষুধ কী করে সারাবে রোগ, মজাদার লাগবে, সব ট্যাবলেট তো একই দেখতে, নাম না লিখলেই হারিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। একটা লোক পাইলস নিয়ে আমার কাছে আসে, পাইলস অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক খরচা করেছে, মানে তার খরচার শেষ হয়নি, লক্ষাধিক টাকা সে খরচ করে এসেছে। আমি বললাম যে সে মানে কনফিউজ আছে, সে বলছে দেখুন আমার কোথাও কিছু হয়নি, আপনি যদি করতে পারেন 3-4 দিন দেখবো আর কি, নাহলে আমি ভেলোর বা অন্য কোথাও হায়দ্রাবাদ কোথায় একটা যাবে বলবো। আমি বললাম যে এরকম যখন সিচুয়েশান তাহলে আমিও রিস্ক নেব না, আমিও ওই একটা হালকা ওষুধ দিয়ে দেখি, বায়োকম্বিনেশন 17 খেয়ে যদি কাজ হয় হবে। হ্যাঁ, সেই লোকটা 1 মাস পর আমার কাছে আবার আসে ওষুধ খেয়ে। আমি বললাম সেই কোথায় যাবেন বলছিলেন, গেছিলেন, কি বললো ডাক্তার? বলছে আপনি কি ওষুধ দিয়েছিলেন আমাকে? আমি তো যাইও নি, আর এখনও পর্যন্ত আমি সুস্থ, আর কোনো দিন ফিরে আসবে না তো? আমাকে জিজ্ঞেস করলে, আমি বললাম এটা তো বলা মুশকিল, জেনারেলি এই রোগগুলো বারবার ফিরে আসে। 17 70 পর্যন্ত আবিষ্কার পৌঁছায়নি এখনও, 28-এ আটকে আছে, 28-এ আটকে আছে। এই কথাটা বারবার বলছি, 28-এ আটকে আছে, মাথায় রাখবেন। পরীক্ষায় আসবে কটা ওষুধ আবিষ্কার হয়েছে, 28 কম্বিনেশন। বায়োকম্বিনেশন কিন্তু 28টা ওষুধ আছে, তার বেশি কিন্তু নেই। এই একজনকে পরীক্ষা নিয়েছিল 128 লিখে এসছে ভুল করে, সেটা যেন না হয়, মাত্র 28টা। তাহলে পাইলসের জন্য 17 নম্বর ওষুধটা যবে খাওয়ানো হয়েছিল তারপর থেকে সেই ভদ্রলোক 3 মাস টানা ওষুধ খেয়েছিলেন। 3 মাস টানা ওষুধ খাওয়ার পর তার কিন্তু আর পাইলসের প্রবলেম হয়নি। সুতরাং এতটাই ভালো ওষুধ, এতটাই ভালো কাজ করে এই বায়োকম্বিনেশন। ঠিক আছে, এইগুলো প্রয়োগ করতে হবে, শিখতে হবে, বাড়িতে প্রয়োগ করবেন, মানুষকে দেবেন, উপকৃত হবে তারা। না, মুখস্থ করলে মনে থাকবে না, মুখস্থ করলে মনে থাকবে না।
এখানে অনেক ওষুধ আছে, এসব দেখলে মনে করবেন যে বাবা এত মনে কি করে রাখবো, কিন্তু প্রত্যেকটা ওষুধ মনে থাকবে প্রয়োগের দ্বারা। প্রয়োগের দ্বারা সব ওষুধ মনে থাকবে আপনাদের। বোঝা গেল? আমার ছেলে 5-6 বছর বয়স, ছোট। ওর দাঁতটা নিয়ে খুব সমস্যা হচ্ছিল, মানে সমস্যা বলতে দাঁতের মতোই উঠছে, কিন্তু ওর আচরণে খুব সমস্যা হচ্ছিল। অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মারছে, হ্যাঁ, সে মানে বিচ্ছিরি অবস্থা, পড়তে বসছে না, মনোযোগ নেই। তা তখন অনেক ভাবনা চিন্তা করে জেনারেলি এই ধরনের সমস্যাতে কি করা হয়, বায়োকম্বিনেশন 21 প্রয়োগ করা হয়। 21 দাঁত ওঠার সময় যদি বাচ্চাদের কোনো সমস্যা হয় তাহলে অ্যাংরি হয়ে যাবে, স্টাবর্ন হবে, বারবার কাঁদবে, ঘ্যান ঘ্যান করবে। আমরা এই ঘ্যান ঘ্যানে বলি, ঘ্যান ঘ্যান কথাটা আমরা ব্যবহার করি। তাই ঘ্যান ঘ্যানে হয়ে যায়, তখন বাচ্চা কিছুতেই কথা শুনতে চায় না। তখন আমরা কি ব্যবহার করব? 21। খুব ভালো ওষুধ, ক্যামোমিলা প্রয়োগ করা যাবে। এখন আমরা বায়ো দিয়ে কি করে সারাবো সেটা শিখব। তাহলে 21 নম্বর যেই প্রয়োগ করছি, সাথে সাথে কি হচ্ছে? খিদে ভালো হবে, পেট পরিষ্কার হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে, বাচ্চার অস্থিরতা কমে যাবে, ঘুম ভালো হবে, বাচ্চা স্বাভাবিক আচরণ শুরু করে দেবে। বুঝতে পেরেছেন? তাহলে দাঁত ওঠার সময় যত রকমের সমস্যা আছে সেগুলো সারানোর জন্য বায়োকম্বিনেশন 21 বাচ্চাদের প্রয়োগ করব। 2টো করে ট্যাবলেট দেবো, 3 বার 2টো করে ট্যাবলেট দেবো। বড় মানুষরা খেলে 4-5টা করে আমরা খেতে পারি, 4-5টা করে খেতে পারি। একটু বেশি হয়, ডাইলিউট হয় তাড়াতাড়ি। গরম মানে উষ্ণ গরম জল। হ্যাঁ, বসুন। সাইলেশিয়া ঘরে রেখে দিতে হবে, 200 পাওয়ার। যারা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য, বা বাড়িতে নেমন্তন্ন করে লোককে খাওয়াচ্ছেন ভালো দামি মাছ, গলিয়ে দেয়। সাইলেশিয়া 200 ঘরে রেখে দেবেন, গলায় কাঁটা বিঁধলেই খাইয়ে দেবেন 2 ফোঁটা। 2 ঘন্টা অন্তর। যদি কাঁটা বেরিয়ে যায় তাহলে আর প্রবলেম নেই, জেনারেলি একবার দিলেই বেরিয়ে যায়, আর না হলে 2 ঘন্টা অন্তর দিতে হবে। যারা মাছ খেতে ভালোবাসেন বা বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন তাদের জন্য। একদম, হোমিওতেও আছে, বায়োকেমিকেও আছে। এইখানে বহু ওষুধ আছে যা হোমিওতেও এক, বায়োকেমিকেও এক, তাহলে তার উৎপাদনগতভাবে ভিন্ন। সেটা এক্সপ্রোটেন্সি বায়োকেমিকে, আর ওটা হচ্ছে সিএইচ। ঠিক আছে, নর্মাল আমরা যে প্রোটেনটাইজ করি, হ্যাঁ, ডেসিমেল পদ্ধতিতে, সেইটা। ওষুধের অনেকগুলো ব্যাপার আছে, দেখুন এইগুলো যখন ফার্মেসি পড়বেন তখন জানতে পারবেন। একটা মিলিসেমেল পোটেন্সি বলে, হ্যাঁ, ওটাও একটা পদ্ধতি। যে ঝাঁকিয়ে খেতে বলে ডাক্তার, এরকম বোতলে ওষুধ দেয়, ওটাও একটা পদ্ধতি। এখন ওষুধের প্রয়োগের উপর নির্ভর করছে, যেটা বেশি গ্রহণযোগ্য হয়েছে বায়োকেমিক, তারপরেই আমাদের হোমিওপ্যাথি আছে। এবার হোমিওপ্যাথি কেউ পাউডারে মিশিয়ে দিচ্ছে, হ্যাঁ দেয়, এখন কেউ পাউডারে দেয়, এখন আর কেউ দিতে চায় না, ও অনেক দাম বেড়ে গেছে।
গ্লোবিউলসেও দিতে চাইছে না, গ্লোবিউলস গলে যাচ্ছে, জলে দিচ্ছে, জলে ওই ভালো। সুগারের পেশেন্টকে তাতে যদি কম্বিনেশন সেভেন দেওয়া হয়, সে কিন্তু মেডিসিন অলরেডি অ্যালোপ্যাথিক খায়, খাক না, অসুবিধা নেই, এর সঙ্গে ব্যালেন্স হতে থাকবে, সুগার খুব তাড়াতাড়ি কন্ট্রোলে চলে আসবে। তাকে কভার দেওয়া যেতে পারে 4 বার দিন, যদি বেশি হয় তাহলে 4 বার, যদি কম মোটামুটি আছে কমের মধ্যে হ্যাঁ তাহলে 3 বার, 3-4টে করে 4টে করে। খালি পেটে, হোমিও বায়ো সবসময় খালি পেটে ব্যবহার করেই ভালো। একটা পেশেন্ট এসে তার নাক দিয়ে শুধু ব্লিডিং হচ্ছে, হঠাৎ হঠাৎ করে এটা সাইনাসের জন্য হতে পারে, হাই প্রেশারের জন্য হতে পারে। তাকে ওই ব্রায়োনিয়া দিয়েছিলাম, ওটা খেয়ে কমে যাচ্ছে, একবারই খেয়েছে আর আসে। তাহলে ওই সাইনাসের কিছু ব্যাপার থাকলেও থাকতে পারে। সাইনাস খুব বাজে রোগ। আচ্ছা, তাহলে 12টা জিনিস আমরা পড়লাম। ক্যালকেরিয়া ফ্লোরিকা দিয়ে শুরু করেছি। ক্যালকেরিয়া ফ্লোরিকা, দেখুন ক্যালকেরিয়া ফ্লোরিকা বা ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড হাড় এবং দাঁতের জন্য খুব উপকারী। ঠিক আছে, যে টিস্যুগুলো এলাস্টিক হয়, যে টিস্যুগুলো আমাদের শরীরে এলাস্টিক হয়, সেই এলাস্টিক টিস্যুগুলোর স্বাস্থ্যের জন্য ক্যালকেরিয়া ফ্লোরিকা খুব উপকারী। হ্যাঁ, দাঁতের জন্য, যে কোনো রকমের লিগামেন্টের জন্য, কারণ লিগামেন্ট উইক, সেই জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আলসারে ব্যবহার করা যেতে পারে, আলসার দাঁতের জন্য ব্যবহার করা যেতে পারে। যে কোনো কানেকটিভ টিস্যু, যে কোনো কানেকটিভ টিস্যুর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। বইতে আছে, পড়বেন, আস্তে আস্তে করে জানতে পারবেন। এরপরেই ক্যালকেরিয়া ফ্লোরিকার পরেই যেটা আসে ক্যালকেরিয়া ফসফরিকা। ক্যালকেরিয়া ফসফরিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এই ওষুধটাতে আমাদের শিশু কিংবা বাচ্চাদের, শিশু কিংবা বাচ্চাদের ওপর প্রয়োগ করা বেশি হয়। দেরিতে হাঁটতে শিখছে, লেট ডেভেলপমেন্ট যে বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি, তাদের জন্য খুব ভালো। রাত্রিরে বেশি ঘামে, স্কুলে গেলে মাথা যন্ত্রণা করে, এই সমস্ত সমস্যাগুলো। আর এক্সিমাতেও কিন্তু অনেক সময় ক্যালকেরিয়া ফসফরিকা ব্যবহার করা হয়। এরপর আসছি ফেরামফস। ফেরামফস দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রয়োগটা অতিরিক্ত, মানে সমস্ত রোগের ক্ষেত্রেই আমরা আগেই ক্যালকেরিয়া ফেরামফসের কথা ভেবে থাকি। ফেরামফস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, একদম ওই টাইপেরই। কিসে কাজ করে না, সব কিছুতেই প্রায় কাজ করে। ক্যালিমিউর, ক্যালিমিউর জেনারেলি আমাদের সর্দি কাশির বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয়। ক্যালিমিউরের আরেকটা প্রয়োগ আছে, যেটা আমি একটা রোগের কথা বলছি, যে রোগটা আপনারা হয়তো শুনে থাকবেন। আইরাইটিসের বা ইউভিআইটিসের নাম শুনেছেন? ক্রনিক ইউভিআইটিস বা আইরাইটিস, চোখ লাল হয়ে যায়, চোখে প্রচণ্ড ব্যথা হয়, আর চোখের যে মণির ভিতরের অংশ, বাইরের যে কালো অংশটা, তার মধ্যে রেটিনা, সেই রেটিনাটা না এরকম ফুলের মতো হয়ে যায়। এরকম যদি ও ট্রিট না হয় তাহলে ওই রেটিনাটা নষ্ট হয়ে যাবে, সে অন্ধ হয়ে যাবে, অন্ধত্ব নেমে আসবে, অর্থাৎ নার্ভ সেলগুলো ড্যামেজ করে দেয়।
রক্ত প্রবাহ কমে যায়, প্রেশার বেড়ে যায় চোখে সে কিছু দেখতে পাবে না, ঝাপসা দেখবে। ইউভিআইটিস খুব বাজে ইনফেকশন, এবং চোখে অসহ্য ব্যথা, পিন ফোটানো ব্যথার মতো ব্যথা হবে, আর এরকম চাপ দেওয়া যাবে না চোখের চারপাশে, এত ব্যথা হবে। ঠিক আছে, এই রোগটার ক্ষেত্রে এটা জেনারেলি চোখের বাত বলা হয় না। যাদের চোখে বাত হওয়ার প্রবণতা আছে তাদেরই হয়, যাদের আর্থারাইটিস আছে, যাদের স্পন্ডেলাইটিস আছে, সাধারণত সেই সমস্ত রুগীদের মধ্যে এর হওয়ার প্রবণতাটা বেশি লক্ষ্য করা যায়। এই রোগের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। ঠিক আছে, ক্যালিমিউট, ক্যালিয়াম মিউট। ক্যালি মানে হচ্ছে পটাশিয়াম, এটা মনে রাখবে, ক্যালি মানে পটাশিয়াম। আর একটা খুব পরিচিত ওষুধ ক্যালিয়াম ফসফরিকাম, ক্যালিফস, সবাই শুনেছেন। আগে মেডিকেলের স্টুডেন্টরা, ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা সব পকেটে ক্যালিফস কিনে রেখে দিত পরীক্ষার আগে, একটু করে পড়াশোনা করতে 2-4টে গালে দিত। কেন? নার্ভের এক্সজশনটাকে কাটিয়ে দেয়। ঠিক আছে, শরীরের দুর্বলতা, নার্ভের দুর্বলতা, মনে না রাখা, হ্যাঁ, ঘুম পাওয়া বারবার, এনার্জি নেই, ল্যাক অফ এনার্জি, তখন ক্যালিফস প্রয়োগ করুন, খুব ভালো কাজ হবে। মনোরোগী, বাতিগ্রস্ত লোক, এদের ক্ষেত্রে ক্যালিফস খুব ভালো কাজ করে, ক্যালিফস প্রয়োগ করুন। যারা দিনের বেলায় প্রচুর পরিশ্রম করে, মেন্টাল আর কি মানসিক চাপ পড়ে, এরকম কাজ করেন যারা, রাতে ঘুমোতে পারেন না, যেমন সাংবাদিকরা আছে, যেমন নিউজ রিপোর্টার। আর আজকালকার দিনে প্রাইভেট জব মানে সবটাই হচ্ছে প্রচণ্ড হেডেকের চাকরি, হ্যাঁ, টাফ জব। তার চিন্তা, তার কষ্ট, মস্তিষ্ক প্রসূত যা কিছু সব দিয়ে করতে হচ্ছে। তার রোজ ঝাড় খাচ্ছে ম্যানেজারের কাছে, রোজ গালাগাল খাচ্ছে, শুনছে, তার মনের ওপরে একটা খুব বাজে এফেক্ট করছে। সে রাত্রিরে যখন বাড়ি আসছে ওইগুলো চিন্তা করছে, সারাদিন কি হয়েছে, সে ঘুমোতে পারছে না, 2 চোখের পাতা এক করতে পারছে না, আতঙ্কে দিন কাটাচ্ছে, কালকে সকালে উঠে আমার চাকরিটা থাকবে তো, কি করতে হবে কালকে আমার, ক্যালিফস দিয়ে দিন। ঠিক আছে, ক্যালিসাল্ভ খুব ভালো একটা ওষুধ। যে কোনো রকম ইনফ্লেমেটরি ডিজিজের ক্ষেত্রে ক্যালিসাল্ভ খুব ভালো কাজ করে। ইনফ্লেমেটরি মানে প্রদাহজনিত অসুখের ক্ষেত্রে ক্যালিসাল্ভ খুব ভালো কাজ করে। যে কোনো জায়গায়, চামড়ায় হতে পারে, পেটের মধ্যে হতে পারে, স্টমাকের মধ্যে, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, জ্বালাপোড়া। এবার আসছি ম্যাগনেসিয়াম ফস, ম্যাগফস শর্টে বলছি। সবার আগে জানতে হবে ম্যাগনেসিয়াম ফস কোথায় পাওয়া যায় আমাদের দেহে। দেখুন, এই যে প্রত্যেকটা ওষুধ আমি লেখাচ্ছি বা বলছি, এই ওষুধগুলো তো আমাদের আগেই বলেছি এটা একটা বায়োসল্ট। বায়োসল্ট আমাদের শরীরের মধ্যেই থাকে এবং আমাদের ব্যালেন্সকে রক্ষা করে। যদি কোনো কারণে বায়োসল্ট আমাদের শরীরে কোথাও কমে গিয়ে থাকে তাহলে রোগের উৎপত্তি হচ্ছে। তাহলে আমাদেরকে এরপরে আমি আরও বলবো যে বায়োসল্টগুলো আমাদের শরীরে কোথায়, কোন অঙ্গে, কোন জায়গায় কোন সল্টের উপস্থিতি বেশি আছে, তাহলে সেটা যদি আমরা জেনে যাই তাহলে সেই শরীরের অংশের রোগের ক্ষেত্রে আমরা সেই বায়োসল্ট সহজেই প্রয়োগ করতে পারব। আমাদের মেরু মজ্জা বা হাড়ের মধ্যে থাকা যে মজ্জা, তার মধ্যে এবং পেশির মধ্যে ম্যাগনেসিয়াম ফস বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে পেশি সমস্যা বা মজ্জাগত কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে আমরা ম্যাগনেসিয়াম ব্যবহার করব। বুঝতে পারলাম?
বিশেষত যে অর্গানগুলো হলো সেই অর্গানের জন্য আমরা এইটা প্রয়োগ করব। হলো মানে ফাঁপা। হাড়ের ভিতরে ওই যে একটা লিকুইড থাকে ওটার নাম কি বলে ওটা? কোনটা? এই হাড়ের ভিতরে যে মজ্জাটা থাকে, মজ্জাই বলে। মজ্জাই বোন ম্যারো কথা বলছি। ওই তো মজ্জা বা বোন ম্যারো একই জিনিস। বোন ম্যারো মানে মজ্জা, তাই না? পশু আমরা ব্লাড যেটা বলছি ওটা তাহলে কিটা? ডিস্ক ব্লাড। ডিস্ক ব্লাজ, বাল্জ। হ্যাঁ, ওটা হচ্ছে বাল্জ কথার অর্থ হচ্ছে স্ফীত হওয়া। হ্যাঁ, ওই ভিতর থেকে ওটা বেরিয়ে আসছে তো? না, বেরিয়ে আসছে না, ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে যে তরুণাস্থি থাকে, হ্যাঁ, তরুণাস্থিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, গিয়ে ওই জায়গাটা ব্যথা হয়, ফুলে ওঠে। বুঝতে পেরেছেন? একটা হয় ডিজেনারেটিভ, একটা ডিস্ক বাল্জ হয়। ডিজেনারেটিভ মানে এরকম ক্ষয়ে 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 দাঁত বেরিয়ে যাওয়ার মতো হয়, ওটা আরও ভয়ঙ্কর, ডিজেনারেটিভ। আর একটা ডিস্ক বাল্জ মানে ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, নার্ভ চাপ খাচ্ছে, জায়গাটা ব্যথায় ফুলে উঠছে, স্পাইনের মধ্যে যে কোনো জায়গায়। আসবো, এগুলো সব কিছুতেই আসবো পরবর্তীকালে। আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা গেল, এটাই করব। এবার আসছি নেট্রামিউর, নেট্রামিউরেটিকাম। দেখুন, নেট্রামিউর অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। নেট্রামিউর ওষুধটা জেনারেলি অ্যালার্জিতেও আমরা অনেক সময় প্রয়োগ করে থাকি। হ্যাঁ, নেট্রামিউর আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেমের উপর বেশি কাজ করে। অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। রোগীর ক্যারেক্টারের মধ্যে রেস্টলেসনেস থাকতে হবে, রেস্টলেস, বসে পা নাড়বে, অস্থির, চঞ্চল, উঠে একবার ঘুরে আসবে। হার্ট, থাইরয়েড, লিভার, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, এই সমস্ত জায়গা, স্কিন, জেনিটালস, এই সমস্ত জায়গার উপরে নেট্রামিউর খুব ভালো কাজ করে। পিরিয়ডিক্যাল ক্ষেত্রে তো কাজ করে। হ্যাঁ পিরিয়ডিক্যাল প্রবলেম। হ্যাঁ, তাতেও ভালো কাজ করবে। নেক্সট, নেট্রামফস। নেট্রামফস নেট্রামফস মানে হচ্ছে সোডিয়াম ফসফেট। নেট্রামফস মানে হচ্ছে সোডিয়াম ফসফেট। সোডিয়াম ফসফেট এক ধরনের লবণ। লিখেছেন? ওই যে খাওয়ার পরেই বুক জ্বালা পোড়া করছে, সকালবেলা ঘুম থেকে উঠেই বুক জ্বালা পোড়া করছে, এই জায়গাটা বুকের এখানটা জ্বালা পোড়া করছে, ঠিক আছে? কি জানি হার্টের সমস্যা হলো না তো, গ্যাসের চাপ দিচ্ছে ওপরের দিকে, মাঝে মাঝে বুকের ভেতরে প্যালপিটেশন হচ্ছে, চোখ বন্ধ করে নেট্রামফস প্রয়োগ করুন। শুধু সকালের ক্ষেত্রে না, যে কোনো সময় হতে যে কোনো সময়, সকালের দিকে একটু বেশি বোঝা যায়, ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, সব কিছুতেই আমরা এটা প্রয়োগ করে থাকি। এরপরে আসছি নেট্রাম সালফ। নেট্রাম সালফ একা একাই বসে কাঁদতে ভালো লাগে, একটুখানি যদি বলেন গিয়ে যে আরে আপনি কাঁদছেন কেন, আপনার তো কিছুই হয়নি, আপনার তো সব আছে, খুব উত্তেজিত হয়ে রেগে গিয়ে আপনাকে দুটো কথা শুনিয়ে দেবে। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে বমি পাচ্ছে,
ডায়রিয়া, জ্বালাপোড়া শরীরের মধ্যে, একটু ড্যাম্প ওয়েদার হলে রোগটা যেন বেড়ে যায়, একটু ভিজে ভিজে আবহাওয়ায় যেন শরীর আরও আড়ষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা নেট্রাম সাল্ট প্রয়োগ করব। নেক্সট, সাইলিশিয়া। সাইলিশিয়া অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। লিখেছেন? SILICEA, সাইলিশিয়া। সন্ধ্যাবেলার পর থেকেই ঠান্ডা ঠান্ডা লাগা শুরু হয়, আর মল হবে শক্ত বলের মতো, নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি পায় বা কষ্ট বৃদ্ধি পায়। এক্ষেত্রে সাইলিশিয়া ব্যবহার করা উপযুক্ত। মল শক্ত, সন্ধ্যাবেলার থেকে যেন শীত শীত করবে, কিছু জড়িয়ে রাখলে আরাম পাবে পেশেন্ট। নড়াচড়ায় শরীরের কষ্ট বৃদ্ধি পায়। সন্ধ্যাবেলা ঠান্ডা লাগা, এটা কি গরমকালে হতে পারে? মানে একটু জ্বর ভাব যাকে বলবো আমরা। বলে তো আমরা কি বলবো যে ভেতরে ভেতরে জ্বর হচ্ছে, আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, বলবো তো। কিসে ব্যবহার করব? ফিস্চুলা, একজিমা, কনস্টিপেশন, নখ চুলের সমস্যা, হ্যাঁ হ্যাঁ, সাইলিশিয়া, সাইলিশিয়া। ক্যালকেরিয়া সাল্ফ, ক্যালকেরিয়া সালফিউরিকা, লিখেছেন? অ্যানাল ফিস্চুলা, পায়ুদ্বারের ফিস্চুলা, আলসার, আলসার, পুঁজ সৃষ্টি হওয়া, পুঁজ, এইসবের জন্য প্রয়োগ করা হয়। যখন সকালবেলা ঘুম থেকে উঠে গালের মধ্যে দেখবেন যে টক টক লাগছে, আছে না অনেকের খুব অ্যাসিড হয়, গালটা পুরো টক হয়ে যাচ্ছে, বলে তো, দাঁতগুলো টক টক হয়ে যায়, নেট্রাম ফস প্রয়োগ করুন। নেট্রাম ফস, আপনি লিখুন, আপনি লিখুন সাইলিশিয়া 6X, সাইলিশিয়া 6X, বায়ো কম্বিনেশন 20, বায়োকম 20। এটা কি ওই দাঁত পাকের জন্য? না,
অন্য কারণ। হ্যাঁ, পরে বলবো। উনি জিজ্ঞাসা করেছিলেন একটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ, নেট্রাম ফস। কম্বিনেশন যেটা, ওটা তো বায়োকেমিক, 4টে করে ট্যাবলেট দিনে 2বার। আর 6X যেটা, ওটাও তাই, সেম। আচ্ছা, আপনারা কোন কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কী নিয়ে পড়াশুনো করেছেন? আপনি কিন্তু ইয়ে পড়ছেন তাই তো, নার্সিং পড়ছেন? আচ্ছা আচ্ছা, আপনারা? আচ্ছা, আর্টস। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করুন। বলছি কারো যদি হঠাৎ করে, হ্যাঁ, এই যে লেফট সাইডে ব্যাক সাইডে হঠাৎ করে ফিট লাগা, মানে ব্যথা প্রচন্ড নড়তে পারছে না, তখন কি মেডিসিন দিতে পারে? লেফট সাইডে দেখুন, আমাদের বায়োকেমিক হিসাবে আপনি ম্যাগনেসিয়াম ফস দিতে পারেন। আর যদি সেটা যন্ত্রণা অতিরিক্ত হতে থাকে, হ্যাঁ, টান ধরে যাওয়া বা খিচ ধরে থাকা, সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়ামও ব্যবহার করতে পারেন, তাতে রিলিফ পেয়ে যাবে। ঠিক আছে। আর যদি দেখছেন কোমরের অংশে হয়, তাহলে হাইপেরিকাম দিতে পারেন। হ্যাঁ, হাইপেরিকাম দিতে পারেন। 200 2বার। আর সবচেয়ে ভালো কাজ করবে হচ্ছে আমাদের আর্নিকা কমপ্লেক্স। কমপ্লেক্সে আর্নিকা কমপ্লেক্স, আচমকা ঘটে যাওয়া ঘটনা, আর্নিকা কমপ্লেক্স। ঠিক আছে, ওটাতে দারুণ কাজ করবে। আচ্ছা, অস্টিওপোরোসিস সম্পর্কে কি জানেন? আপনি অস্টিওপোরোসিস সম্পর্কে কি জানেন? ঘুণ ধরা দেখেছেন? ঘুণ ধরা কেমন হয়? একটা এই যে কাঠের এই ওই বেঞ্চের পায়ায় যদি ঘুণটা ধরে, তাহলে কেমন হয়? মানে একটা যেন এলোমেলো ফুটো ফাটা হয়ে যায়, এবং যদি হাত দিয়েও জোর করে এরকম করে চাপ দেওয়া যায়, মরমর করে ভেঙে যাবে। হাড়গুলো এরকম হয়ে যায়, ফুটো ফাটা হয়ে যায়, অর্থাৎ ওর মধ্যে যে কেমিক্যাল বন্ডিংগুলো থাকে সেগুলো ভাঙতে শুরু করে। বুঝতে পেরেছেন? ভাঙতে 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 জায়গাগুলো খালি হতে থাকে, ফাঁপা হতে থাকে। খুব অদ্ভুত জিনিস। কি বলে না, ক্যালসিয়ামের অভাব হচ্ছে বলে হচ্ছে, তাই না? কিন্তু না, শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবের জন্য নয়। তার মানে দেহ তো ক্যালসিয়ামটাকে ধরেই রেখেছিল, কিন্তু আজকে আর ধরে রাখতে পারছে না। তাহলে তার কারণটা আমাদের খুঁজে বার করতে হবে, সেটাই আমাদের শেখানো হয় এখানে। তাহলে সেই প্রসেসটাকে স্টপ করিয়ে আবার পুনরায় যাতে ডেভেলপ করে, সেই জিনিসটাকে এখানে শেখানো হয়। এটাই আমাদের জানতে হবে। অ্যালোপ্যাথি কিন্তু ওইটাকে ডেভেলপ করাতে পারে না। অ্যালোপ্যাথি কী করবে, বলবে ওটাকে কেটে দিন, ওপর থেকে কেটে দিন, একটা স্টিলের লাগিয়ে দিচ্ছি।
স্টিলেরটা ভালো, দেখবেন মজবুত, বেশি দিন যাবে, হাঁটুতে গুলি মারলেও কিছু হবে না। কিন্তু ন্যাচারাল আর থাকছে না। সেই ন্যাচারাল জিনিসটা যাতে পুনরায় তার জায়গা ফিরে পায়, তার জন্য আমাদের ওষুধ আছে। এইগুলো আস্তে আস্তে জানতে পারবেন। আমাদের এই সমস্ত মেডিসিনের যত চর্চা হয় এখানে বা বানানো হয়, তার মধ্যে দিয়ে এগুলো আছে। তো মোটামুটি আজকে আপনারা যতটা জানলেন বা শিখলেন, সেগুলো বাড়ি গিয়ে চর্চা করবেন, প্র্যাকটিস করবেন। নেক্সট ডে থেকে আপনাদেরকে রেগুলার যে পড়াটা হচ্ছে সেটার একটা কোশ্চেন অ্যান্সার ওয়াইজ নোটস দিয়ে দেওয়া হবে ক্লাসে। সেই নোটসটা আপনারা আজকে যেমন যা পড়া হয়েছে আপনারা মোটামুটি একটু দেখে আসবেন, কিন্তু পরের দিন থেকে কিন্তু আপনাদের নোটস দিয়ে দেওয়া হবে একদম এক্সাম প্রিপারেশনের মতো। সেগুলো একদম তৈরি করে চলে আসবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আর কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। দিনে 2 বার, যখন ইচ্ছা, খালি পেটে। সাইলিশিয়া। স্যার হাইড্রোলক্কা বলে যে ওষুধটা, এটা ওয়েট লস আর গার্গেল নাকি কি ওষুধ নাকি? হাইড্রোলাক্কা ওটা তো আলাদা জিনিস, ঠিক আছে?